বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যু দেখে এই নির্বাচনের ব্যাপারটাকে তারা একটা ধোঁয়াশার মধ্যে রেখেছে। জনগণ এখনও জানে না আসলে নির্বাচন কবে হবে। আপনি সাধারণ মানুষের কাছে যান, গণমানুষের কাছে যান, কেউ বলবে এবছর হবে, কেউ বলবে সামনে বছর হবে, কেউ বলবে আগামী 3 বছরও হবে কিনা ঠিক নাই। কেউ কেউ আবার ফেসবুকে নতুন করে সুন্দর করে লিখছে 5 বছর নির্বাচনের দরকার নাই। এগুলো এক ধরনের ষড়যন্ত্র। কারণ কখনোই একটা অনির্বাচিত সরকার কখনোই দেশের জন্য যেই সমস্ত কাজগুলো করা দরকার, যেই বোল্ড স্টেপগুলো নিবে সেগুলো নিতে পারে না। কারণ তার দুর্বলতা হচ্ছে তার কাছে তো জনগণের ম্যান্ডেট নাই। বর্তমান ইউনূস সরকারকে কেমন দেখছেন? বর্তমান ইউনূস সরকার তো আপনারা খুব ভালো করে জানেন, এটা ছাত্র জনতার আন্দোলনের একটা ফসল, বিপ্লবের ফসল, যেভাবে ব্যাখ্যা করেন। বর্তমান ইউনূস সরকার আজকে প্রায় 9 মাস হয়ে গেল তারা ক্ষমতায় আছে। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কিছু ভালো দিক আছে অবশ্যই, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিছু ব্যর্থতাও আছে, আমরা সবাই সেটা দেখতে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার গত 9 মাসে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করে কিছু কিছু চ্যালেঞ্জ অত্যন্ত সফলভাবে তারা এটাকে ফেস করতে পেরেছে। তার মধ্যে আমরা সবাই জানি, গত রমজানে এই যে দ্রব্যমূল্যের প্রতি বছর যে আমাদের দেশে একটা ট্রেন্ড, রমজানে ব্যাপক দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, এই জায়গাটায় তারা লাগাম টেনে ধরতে পেরেছে। এটা একটা বিরাট সাফল্য। সারা দেশের মানুষ ইউনূস সরকারকে এই ব্যাপারে ধন্যবাদ দিয়েছে। তারপর ধরেন ব্যাংক সেক্টরে তারা মোটামুটি একটা রিফর্মের চেষ্টা আছে, বেশ কিছু জায়গায় সাফল্য অর্জন করেছে। দেশের রিজার্ভকে আবার টেনে ধরতে পেরেছে। আমাদের রিজার্ভ একটা অত্যন্ত খারাপ পরিস্থিতির দিকে চলে যাচ্ছিল। গত সরকার একটা অস্বাভাবিক রিজার্ভ তৈরি করে শেষ পর্যন্ত যখন ধরে রাখতে পারেনি, তখন এই রিজার্ভ প্রতিদিন পড়ে যাচ্ছিল। সেই জায়গায় তারা ধরে রাখতে পেরেছে এবং রিজার্ভকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। বিভিন্ন লোন ছিল সরকারের, প্রচুর লোন, তারা বিদেশি লোন তারা শোধ করতে পেরেছে। তারপর বিদ্যুৎ ক্ষেত্রে আমার মনে হয় আগের তুলনায় এখন লোডশেডিংয়ের পরিমাণ অনেক কমে গেছে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু একটা বেসিক জায়গায় ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই জায়গাটায় সরকার প্রথম থেকেই ব্যর্থ, আজও ব্যর্থ, সামনে কি করবে আমি জানি না। তবে কমপ্লিটলি এই 9 মাসে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই জায়গাটায় তাদের আরও ফোকাস করা উচিত ছিল। এই জায়গাটা মানুষের একটা বেসিক জায়গা। এই জায়গার উন্নতি না হলে দেশের মানুষ কখনোই ইউনূস সরকারকে নিবে না। আর সর্বোপরি যেই জায়গাটায় তারা ব্যর্থ, সেটা হচ্ছে এই সরকারকে কেন আনা হয়েছে, এই সরকার কেন এসছে। ছাত্র জনতার আন্দোলন কি ছিল? শুধু কি হাসিনার পতন? নিশ্চয়ই না। হাসিনার পতনের আগে গত 15 বছর ধরে এদেশের মানুষ কিন্তু আন্দোলন করছে। এই আন্দোলন শুধু জুলাই আগস্টের আন্দোলন না, এইটা গত 15 বছরের একটা ধারাবাহিক আন্দোলন। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, একটা ইস্যুতে সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছিল। ব্যাপারটা কিন্তু অনেক পুরনো। এই 15 বছর মানুষের আন্দোলনের মূল জায়গাটা কী ছিল? মূল জায়গাটা ছিল একটা নির্বাচন, একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে একটি সরকার গঠন করা, যেটা এই ফ্যাসিস্ট হাসিনা সরকার সবসময় উপেক্ষা করে গেছে। সেই জায়গাটায় এই সরকারকে আনা হয়েছিল, ফ্যাসিস্ট হাসিনা সরকারকে সরিয়ে একটি নির্ধারিত সময়ের মধ্যে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া। কিন্তু এই জায়গায় এই সরকার বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যু দেখে এই নির্বাচনের ব্যাপারটাকে তারা একটা ধোঁয়াশার মধ্যে রেখেছে। জনগণ এখনও জানে না আসলে নির্বাচন কবে হবে। আপনি সাধারণ মানুষের কাছে যান, গণমানুষের কাছে যান, কেউ বলবে এবছর হবে, কেউ বলবে সামনে বছর হবে, কেউ বলবে আগামী 3 বছরও হবে কিনা ঠিক নাই। কেউ কেউ আবার ফেসবুকে নতুন করে সুন্দর করে লিখছে 5 বছর নির্বাচনের দরকার নাই। এগুলো এক ধরনের ষড়যন্ত্র। কারণ কখনোই একটা অনির্বাচিত সরকার কখনোই দেশের জন্য যেই সমস্ত কাজগুলো করা দরকার, যেই বোল্ড স্টেপগুলো নিবে সেগুলো নিতে পারে না। কারণ তার দুর্বলতা হচ্ছে তার কাছে তো জনগণের ম্যান্ডেট নাই। সে কিসের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তগুলো নিবে? যখন এই সরকার সিদ্ধান্ত নিতে পারবে না, বিশেষ করে যখন বিদেশির সাথে কোনো চুক্তি হবে, কোনো দেশই একটা অনির্বাচিত সরকারের সঙ্গে কোনো চুক্তিতে আসতে চায় না। কারণ চিন্তা করে সেটা ব্যবসা বাণিজ্য হোক, অর্থনৈতিক হোক, সামাজিক হোক, আর আপনার ধরেন কোনো সামরিক চুক্তি হোক, যে কোনো চুক্তি,
তারা কিন্তু করতে চায় না, কারণ চিন্তা করে যেহেতু এই গভর্নমেন্টের কোনো জনগণের কোনো অনুমতি নেই, সুতরাং যখন জনগণের সরকার আসবে ম্যান্ডেট নিয়ে, তারা এই বিষয়টাকে বাতিল করে দিতে পারে। এই সমস্ত কারণে আমরা সবসময়, আমার দল এনডিএম, আমাদের চেয়ারম্যান ববি হাজজার সাহেব সবসময় আমাদের চেয়ারম্যানের একটাই কথা, দ্রুত নির্বাচন দেন। এবং এই দ্রুত নির্বাচনের জন্য আমরা আমাদের পক্ষে এই সরকারকে যত ধরনের সহায়তা করা দরকার আমরা সব কিছু করেছি। সরকার আমাদের কাছে প্রস্তাব দিয়েছে সংস্কারের বিষয়। আমরা সর্বপ্রথম এই সংস্কারের বিষয়ে আমরা আগেও সরকারকে, এই সরকার যখন চায়নি তখনও এই সংস্কার কি কি ক্ষেত্রে করা দরকার, জুডিশিয়ারি বলেন বা যে কোনো বিষয় বলেন, সব বিষয়ে আমরা কিন্তু সরকারকে একটা প্রস্তাবনা আগেই দিয়েছিলাম। তারপর সরকার যখন ঐক্যমত কমিশন করে আমাদের কাছে এ বিষয়ে জানতে চেয়েছে, আমরা আমাদের মতামত দিয়েছি এবং আমরা বলেছি আমাদের চেয়ারম্যান মহোদয় আরও কয়েকটি জায়গায় আমরা বারবার, উনি বলছেন, আমাদের ববি হাজজার সাহেব বারবার একটা কথা বলছেন যে আমরা যে সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছি, বিভিন্ন রাজনৈতিক দল, আমাদের এই সরকারের প্রায় 160 থেকে 70টা বিষয় ছিল, এর মধ্যে 100, 120, 110টা বিষয়ে কিন্তু সকল রাজনৈতিক দল ঐক্যমত করেছে। এবং যে বিষয়গুলো ঐক্যমত হয়েছে আগামী 1 মাসের মধ্যে সেই বিষয়গুলির মধ্যে একটা সরকার নির্বাহী আদেশে সেটার প্রজ্ঞাপন জারি করে দিতে পারে, আর যেগুলো হয়নি সেগুলো পরবর্তী সরকারের জন্য ছেড়ে দিতে পারে। এটা এই সামনের মে জুন মাসে শেষ করে আগামীতে নির্বাচনের একটা ডেট দিয়ে দিতে পারে, তফসিলি ঘোষণা করতে পারে, অক্টোবর নভেম্বরের মধ্যে খুব সুন্দরভাবেই নির্বাচন করা সম্ভব। কিন্তু সকল বিষয়ে যদি বলেন ঐক্যমত হবে তারপর নির্বাচন হবে, এইটা একটা খুব হাস্যকর কথা, কারণ সকল বিষয় কখনোই সব দল একমত হবে না, কারণ প্রত্যেকটা দলের আলাদা আলাদা মত, আলাদা আলাদা পার্থক্য আছে। সব বিষয়ে যদি সবাই একমত হয়ে যাবে তাহলে তো কোনো দলের দরকার নেই, সবটাই তো এক দল হয়ে যাবে, তাহলে তো শেষে যে বাকশাল হবে। তো নিশ্চয়ই আমরা বাকশাল করব না। বেসিক বিষয়গুলো যেটা আমাদের দেশের জন্য ভালো, দেশের মানুষের জন্য ভালো, বেসিক যে বিষয়গুলো যায়, আগামীতে যেন নির্বাচন সুন্দরভাবে হয়, একটি নির্বাচিত সরকার যেন সুন্দরভাবে আসে, নির্বাচনকে যেন কেউ প্রভাবিত না করে, নির্বাচনের পর যে সরকার হবে সে যেন দুর্নীতি না করতে পারে, বিদেশে অর্থ না পাচার করতে পারে, সে যেন সুন্দরভাবে দেশটাকে চালাতে পারে। এই বেসিক বিষয়গুলো কিন্তু আমরা সবাই একমত। সেজন্য আমাদের দলের একটাই কথা, দ্রুত নির্বাচন। আপনি কি মনে করেন আপনাদের দল তথা এনডিএম জনগণের আশা প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে? অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন। তাহলে আপনাকে আসলে জানতে হবে এনডিএম কেন প্রতিষ্ঠিত হয়েছে বা কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব ববি হাজজাজ, আমরা সবাই মোটামুটি জানি যে উনি বাংলাদেশের একটি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং তারপর উনি দেশের বাইরে পড়াশোনা করেন। আপনারা হয়তো জানেন বা অনেকেই এদেশের মানুষ জানে যে উনি অক্সফোর্ড গ্রাজুয়েট একজন। উনি ওখানে পড়াশোনা করে উনি কিন্তু ওখানে থেকে যাননি, উনি কিন্তু বাংলাদেশে চলে আসছেন। সাধারণত আমাদের দেশে যারা অক্সফোর্ড গ্রাজুয়েট আছে তাদের মধ্যে খুব কম, নাই বললেই চলে, যারা বাংলাদেশে এসে দেশে কিছু করার চিন্তা করে। তারা সবাই নিজের ক্যারিয়ারটাকে বিদেশের মাটিতেই করার চেষ্টা করে, কিন্তু উনি একজন ব্যক্তি যিনি দেশের কথা চিন্তা করে উনি দেশে চলে এসেছেন। এবং উনি বহুদিন ধরে এই রাজনৈতিক দল গঠন করার আগে থেকে উনি দেশের মানুষের জন্য কিছু করার জন্য উনি একটি সংগঠন গঠন করেন এবং সেই গঠন দিয়ে বিভিন্নভাবে সামাজিক বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন ধরনের কাজ করে গেছেন। পরবর্তীতে ওনার কাছে মনে হয়েছে যে এই দেশের জন্য যদি কিছু করতে হয় তাহলে একটি রাজনৈতিক সংগঠন গঠন করতে হবে, যেটার মাধ্যমে সরাসরি দেশের কাজে উনি একদম সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। এবং সেই চিন্তা থেকে 17 সালে উনি এবং ওনার সাথে আমাদের মতো কিছু ব্যক্তি যারা দেশের জন্য কিছু করতে চায় এরকম কিছু ব্যক্তিকে নিয়ে উনি 17 সালে এনডিএম গঠন করেন। এই এনডিএম যখন আমরা গঠন করি, আপনারা জানেন আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমরা আমাদের সংগঠনের আত্মপ্রকাশ করি এবং তারপর আমি সহ আমাদের চেয়ারম্যান মহোদয়, আমাদের মহাসচিব, আমাদের যত নেতৃবৃন্দ তখন ছিলেন সবাই একসঙ্গে দেশের প্রতিটা প্রান্তরে চলে যাই এই সংগঠনটাকে আরও শক্তির ভিত্তিতে, আরও ভালো ভিত্তিতে গড়ে তোলার জন্য। এবং আপনি জানলে খুব অবাক হবেন, আমাদের চেয়ারম্যান মহোদয় যখন যেখানে গেছেন মানুষ ছুটে এসছে ওনার কাছে। আমাদের যে কথা বলতে হয়নি যে আমরা এনডিএম থেকে এসেছি, যখন মানুষ শুনেছে ববি হাজজার সাহেব ওই এলাকায় এসছেন, সাধারণ মানুষ ওখানে চলে এসছে, ওখানকার শিক্ষিত সমাজ, শিক্ষকবৃন্দ, ওখানকার যে সমস্ত ব্যবসায়ীবৃন্দ সবাই ওনার সঙ্গে দেখা করতে এসছেন, বলেছেন আমরা আপনার সঙ্গে আছি। কারণ ওনার মধ্যে যে ব্যক্তিত্ব, আজকের দিনে আমাদের দেশে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তার মধ্যে ওনার একটু অবস্থানটা একটু আলাদা। ওনার যে একটা ব্যক্তিত্ব, ওনার যে সুন্দর কথা, ওনার যে বাচনভঙ্গি, ওনার যে ব্যবহার, ওনার যে
আধুনিক চিন্তা চেতনা এটা আমাদের দেশের ট্র্যাডিশনাল রাজনীতিবিদদের মধ্যে একটু অভাব আছে। সেজন্য আজকের যে তরুণ সমাজ, যে নতুন আধুনিক সমাজ, তারা ওনাকে সাদরে গ্রহণ করেছে এবং তার পরিপ্রেক্ষিতে দেখা গেছে আমরা যখন যেখানে গিয়েছি ব্যাপকভাবে লোকজন আমাদের দলের প্রতি আস্থা দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে অল্প সময়ের মধ্যে, খুবই অল্প সময়ের মধ্যে আমরা প্রায় 128টা উপজেলায় আমাদের কমিটি গঠন করে সেখানে পরিপূর্ণভাবে আমাদের দল পরিচালনা শুরু করি এবং 25টার উপরে জেলা আমাদের তখন চলে আসে এই 17-18 বছর, 1 বছরের মধ্যে। এবং আমরা তখন কি করলাম, আমরা আমাদের নিবন্ধনের জন্য সরকারের কাছে আবেদন জানালাম। কিন্তু আমরা শুধু দল গঠনেই মনোনীত করিনি, আমরা কিন্তু তখন এই হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সমস্ত জায়গায় আমরা তার বিরুদ্ধে আন্দোলন করি, রাস্তায় করি, ডিজিটাল মাধ্যমে করি, যতগুলো মিনস আছে প্রত্যেকটা জায়গায় এই সরকারের যত দুর্নীতি, তাদের তখন অর্থ পাচার, দ্রব্যমূল্য বৃদ্ধি, প্রত্যেকটা ক্ষেত্রে এদের বিরুদ্ধে আমরা সোচ্চার রাস্তায় থাকি। যার কারণে আমরা শুরুতেই এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের চক্ষুশূল হয়ে যায় একদম শুরুতেই, যার কারণে তারা 18 সালের প্রথম দিকে আমাদেরকে কালো তালিকাভুক্ত করে এবং আমাদেরকে তারা নিবন্ধন দিল না। যদিও আমরা পরিপূর্ণভাবে সরকারের সমস্ত নিয়ম নীতি মেনে আমরা সমস্ত কাগজপত্র, প্রায় আপনি জানলে অবাক হবেন, আমরা আমাদের যে কাগজপত্র চেয়েছিল প্রায় একটা ছোট ট্রাকে ভরে আমরা নির্বাচন কমিশনে আমরা গিয়েছিলাম। বিশ্বাস করার মতো, দেখে অবাক হয়ে গেছে। অথচ তারপরও তারা আমাদের বলল যে না, আমাদের সংগঠনে সেই পরিমাণ ভিত্তি নাই, আপনাদেরকে দেওয়া যাবে না, আমাদের ইচ্ছা করে দিল না।